বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মহান জাতীয় সংসদে আমাকে প্রথমবারের মতো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রথমেই স্মরণ করছি মহান আল্লাহ তাআলাকে। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বাংলার রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আরও স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকল ভাই বোনদেরকে। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে একটি সার্বজনীন এবং জনকল্যাণমুখী বাজেট উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, ২৬-২৭ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে দৃষ্টিপাত করলে দেখা যায় 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনা করা হয়েছে। এবারের বাজেটে আওয়ামী জোট সরকারের মতো কোনো মেগা প্রকল্পের প্রতি ঝোঁক লক্ষ্য করা যায়নি, বরং মানুষের মৌলিক অধিকার, দৈনন্দিন স্বস্তি এবং দীর্ঘমেয়াদী সংস্কারের প্রতি নজর লক্ষ্য করা গেছে। মাননীয় স্পিকার, এবারের বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। সরকার আগামী অর্থ বছরে ৬.৫% প্রবৃদ্ধি এবং ৭.৫% মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে উন্নয়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে এবং কর্মসংস্থান, বিনিয়োগ ও উৎপাদনকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, ২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটকে কেবল আয় ব্যয়ের হিসাব হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যাবে না। এটি একদিকে যেমন বর্তমান সংকট মোকাবেলার একটি নীতিগত কৌশল, তেমনি অন্যদিকে ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার একটি দীর্ঘমেয়াদী রূপরেখা। মাননীয় স্পিকার, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি চাপে রয়েছে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যয় বৃদ্ধি তাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বর্তমান পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত কয়েক বছরে খাদ্য মূল্যস্ফীতির সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। এই বাস্তবতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ নিঃসন্দেহে এই বাজেটে একটি ইতিবাচক পদক্ষেপ বলে আমি মনে করি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির বিস্তৃতি নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা করবে বলে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেটে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর হ্রাস করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। চাল, গম, শিশু খাদ্য, মশলা, খেজুর, কীটনাশক ওষুধ, ক্যান্সারের ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ডায়ালাইসিস ফিল্টার, হার্টের রিং, শিল্পের কাঁচামাল, সৌর বিদ্যুৎ উপকরণ, কম্পিউটার ও তথ্য প্রযুক্তির পণ্য সহ বহু প্রয়োজনীয় পণ্যের উপর কর ও শুল্ক হ্রাস করা হয়েছে। অর্থাৎ সরকারের নীতি কেবল রাজস্ব আহরণ নয়, বরং ভোক্তার ক্রয় ক্ষমতা পুনরুদ্ধারের দিকেও নজর রয়েছে। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশের অর্থনীতির সামনে 3টি বড় বাস্তবতা। প্রথমত মূল্যস্ফীতি, দ্বিতীয়ত কর্মসংস্থান এবং তৃতীয়ত বিনিয়োগ। মাননীয় স্পিকার,
যদি আমরা এই তিনটি ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অর্জন করতে পারি তবে এই বাজেট সফল হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বে কেবল সনদ নির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা নির্ভর শিক্ষাই কর্মসংস্থানের প্রধান ভিত্তি। শিল্প, প্রযুক্তি, কৃষি এবং সেবা খাতে দক্ষ জনশক্তির চাহিদা দ্রুত বাড়ছে। ফলে কারিগর ও কর্মমুখী শিক্ষার সম্প্রসারণ ভবিষ্যৎ শ্রমবাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে উৎপাদনশীল মানব সম্পদে রূপান্তর করতে পারলে বাংলাদেশের জনমিতিক সুবিধা বাস্তব অর্থনৈতিক সুফলে পরিণত হতে পারে। এ কারণে শিক্ষা খাতে ব্যয়কে ব্যয় নয়, বরং ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির বিনিয়োগ হিসেবে বিবেচনা করা উচিত। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর প্রজন্ম এমনভাবে গড়ে উঠবে যারা কেবল নিজেদের ভবিষ্যৎ গড়বে না, বরং সমাজ ও দেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এই বাজেটে ক্যান্সার সহ 6টি দুরারোগ্য ব্যাধির সহায়তা কার্যক্রমের উপকারভোগীর সংখ্যা 65,000-এ উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এবং এককালীন আর্থিক সহায়তার পরিমাণ 50,000 থেকে 1 লক্ষ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবিদার। একই সাথে ধন্যবাদও জানাই 8টি নতুন ক্যান্সার হাসপাতাল তৈরির উদ্যোগ গ্রহণ করার জন্য। এই বাজেটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবোটিক্স এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শ্রমবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে আগামী দশকে লাখ লাখ প্রচলিত চাকরি বিলুপ্ত হবে এবং নতুন ধরনের দক্ষতা ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনি শেষ করেছেন তো? আপনি 1 মিনিটে শেষ, আচ্ছা 2 মিনিটে শেষ করেন প্লিজ। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ হবে এমন একটি বাংলাদেশ যেখানে একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে, একজন শিক্ষার্থী দক্ষতা অর্জনের সুযোগ পাবে, একজন নারী নিরাপত্তা মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং একজন প্রবীণ সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা পাবেন, একজন উদ্যোক্তা বিনিয়োগের অনুকূল পরিবেশ পাবেন। এই বাজেটকে আমি শুধু আয় ব্যয়ের দলিল হিসেবে দেখি না, আমি এটিকে দেখি একটি ন্যায়ভিত্তিক, মানবিক, উৎপাদনমুখী এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশের পরিকল্পনা হিসেবে। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি আমার এলাকার রাস্তাঘাট ও আমার জেলা নাটোর নিয়ে 1 মিনিট কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা, আমার নিজ গ্রামের রাস্তাও এখনো পর্যন্ত পাকা নেই। এবার ঈদে বাড়ি যেতে সমস্যা হয়েছে এবং কাদা রাস্তার জন্য অনেকটা হেঁটেও যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের উন্নতির জন্য জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আরও একটি দাবি জানাচ্ছি, নাটোর শিক্ষা ব্যবস্থা খুবই পিছিয়ে। নাটোরের পাশে সব জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও নাটোর জেলায় কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। তাই মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নাটোর জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোকপাত করতে গিয়ে প্রথমে ধন্যবাদ জানাতে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি নতুন অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের পথে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে আমি ধন্যবাদ ও
অভিনন্দন জানাই মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি একটি জটিল বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে 9,38,000 কোটি টাকার একটি দায়িত্বশীল এবং দূরদর্শী বাজেট উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রের বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি জাতির অগ্রাধিকারের প্রতিফলন, সরকারের নীতিগত দর্শনের প্রকাশ এবং ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। মাননীয় স্পিকার, এই বাজেটের মূল শক্তি আমি 3টি জায়গায় দেখতে পাই। একটি হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, মানব সম্পদ উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ভিত্তি নির্মাণ। মাননীয় স্পিকার, বিশ্ব অর্থনীতি এখনো নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে মূল্যস্ফীতির যখন চাপ বাড়ছে, ভূ রাজনৈতিক উত্তেজনা, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং জ্বালানি বাজারের অস্থিরতা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই বাস্তবতায় বাংলাদেশ 6.5% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের অর্থনীতির সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি সরকারের আস্থার প্রতিফলন। মাননীয় স্পিকার, একটি জাতির প্রকৃত সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, বরং তা মানব সম্পদ। সেই বিবেচনায় শিক্ষা খাতে 1,36,000 কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এটি আমি মনে করি এই বরাদ্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি, সেখানে প্রতিযোগিতা হবে জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং দক্ষতার ভিত্তিতে। আজকে শিক্ষার্থীদের আমরা যদি আধুনিক শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা সমৃদ্ধ করতে পারি, তাহলে আগামী দিনের বাংলাদেশ হবে শুধু শ্রম নির্ভর নয়, বরং জ্ঞান নির্ভর একটি অর্থনীতি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি এখনো কৃষি নির্ভর। আমাদের কৃষক শুধু খাদ্য উৎপাদন করেন না, তারা জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেন এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখেন। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ বৃদ্ধি তাই একটি বাস্তবসম্মত ও সময় উপযোগী একটি সিদ্ধান্ত। তবে আমি মনে করি ভবিষ্যতে কৃষি হবে প্রযুক্তি নির্ভর কৃষি। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, কৃষি পণ্যের মূল সংযোজন এবং আন্তর্জাতিক বাজার সমান গুরুত্ব দিতে হবে। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে শুধু কৃষক নয়, বরং পুরো জাতি অর্থনৈতিকভাবে উপকৃত হবে। মাননীয় স্পিকার, অবকাঠামোর উন্নয়নকে আমি প্রবৃদ্ধির গুণক শক্তি হিসেবে দেখি। সড়ক, রেল, সমুদ্রবন্দর, জ্বালানি এবং যোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সরকার ভবিষ্যৎ অর্থনৈতিক সম্প্রসারণের ভিত্তি আরও শক্তিশালী করছে। একটি সড়ক শুধু যানবাহন চলাচলের পথ নয়, বরং শিল্পায়নের করিডর। একটি রেল লাইন শুধু পরিবহন ব্যবস্থা নয়, এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক সংযোগেরও মাধ্যম। একটি বন্দর শুধু বাণিজ্যের প্রবেশদ্বার নয়, বরং এটি বৈদেশিক বিনিয়োগ অর্জনেরও অন্যতম শর্ত। অতএব অবকাঠামোতে বিনিয়োগ মানেই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। মাননীয় স্পিকার, আমি সরকারের রাজস্ব স্ফীতির কিছু সাহসী পদক্ষেপকে বিশেষভাবে স্বাগত জানাই। তামাকজাত পণ্যের উপরে কর বৃদ্ধি একটি জনস্বাস্থ্য ভিত্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত। অনেক সময় রাষ্ট্রের দায়িত্ব জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়, বরং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া। ধূমপানের ফলে স্বাস্থ্য ব্যবস্থার উপরে যে বিশাল অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়, তার তুলনায় এই ধরনের কর আরোপ অত্যন্ত যৌক্তিক। একইভাবে বিলাসী ও অপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের উপরে অধিক কর আরোপের মাধ্যমে সরকার একটি স্পষ্ট বার্তা দিয়েছে, জাতীয় সম্পদের ব্যবহার হতে হবে উৎপাদনশীল খাতে, আমদানি নির্ভর ভোগে নয়। মাননীয় স্পিকার, আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো সমাজ, যুব সমাজ। কিন্তু একই সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জেরও এখানেই রয়েছে। যদি আমরা যুবকদের দক্ষ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ দিতে ব্যর্থ হই, তাহলে সামাজিক সমস্যাগুলো আরও জটিল হবে। মাদকাসক্তি, অপরাধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো শিক্ষা ও কর্মসংস্থান। আমি আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী উদ্যোগগুলো এই বাজেটের গুরুত্ব পেয়েছে। কারণ একজন দক্ষ যুবক শুধু নিজের ভাগ্য নয়, একটি দেশের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্থনৈতিক সংস্কার। আমাদের
দীর্ঘদিনের চ্যালেঞ্জ ছিল কর জিডিপির অনুপাত বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি। রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আরও বৃদ্ধি পাবে। আমাদের মনে রাখতে হবে, টেকসই উন্নয়নের সবচেয়ে কার্যকর উপায় হল বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি। মাননীয় স্পিকার, গত 25শে ডিসেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন দেশে প্রথম আসেন এবং প্রথম বক্তব্যে উনি বলেছিলেন, বাংলাদেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। এই অর্ধেকের জনগোষ্ঠীকে পেছনে ফেলে একটি রাষ্ট্র কখনো উন্নয়ন হতে পারে না, এগিয়ে যেতে পারে না। তারই ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম মাননীয় স্পিকার, যখন ভোটের কালি আমাদের আঙ্গুল থেকে মুছে নাই, সেই সময় আমরা দেখতে পাই প্রথম নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, নারীর উন্নয়নের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। এবং এই বাজেটে 31 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, যেটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি মনে করি একটি নারী যখন স্বাবলম্বী হয় তখন একটি পরিবার স্বাবলম্বী হয়, একটি সমাজ স্বাবলম্বী হয়, সেই সাথে কিন্তু একটা রাষ্ট্র স্বাবলম্বী হয়। মাননীয় স্পিকার, 11 তারিখের বাজেট প্রস্তাব উত্থাপনের পর আমি আমার এলাকায় গিয়েছিলাম 12 তারিখে। সেখানে সাধারণ মানুষের যে স্বস্তি আমি নিজে চোখে দেখেছি, বহুদিন পর এরকম স্বস্তি আমি সাধারণ মানুষের ভিতরে দেখেছি। আমাদের বিরোধী দলীয় এখানে নেতারা আছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা না করে আপনারা মানুষের সাথে কথা বলেন। প্রান্তিক মানুষের ভিতরে যে স্বস্তি, একটি নারীর যে স্বস্তি এই বাজেটের উপরে, একটি যুবক তরুণ তরুণীর যে স্বস্তি, আমি মনে করি এটি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এই বাজেট, আগামী 1 বছরের বাজেটের উপরে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে একটু কিছু কথা বলতে চাই। আমার এলাকায় 3টি উপজেলায় মোট 3টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, যেখানে শয্যা ও চিকিৎসার তীব্র সংকটের কারণে প্রায় দিনই তাদেরকে চিকিৎসার জন্য পাবনা সদরে এবং রাজশাহীতে যেতে হয়, যেখানে রাস্তাতেই অনেক রোগী মারা যেতে দেখেছি। আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আবেদন জানাচ্ছি এই 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে কিভাবে আরো উন্নত করা যায় সেটা দেখার জন্য। মাননীয় স্পিকার, আমার এলাকা চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের একটি বড় অংশ বিখ্যাত চলন বিলের সাথে সংযুক্ত এবং কৃষকদের ফসল বন্যার পানিতে তলিয়ে যায়, আবার শুকনা। জি, মাননীয় সদস্য জনাব ফজলুল হক মিলন, একটু দয়া করে বসেন, ওনার বক্তব্যটা শেষ হোক, আমি আপনার কাছে আসব। জি, আপনাকে আর 2 মিনিট বাড়ানো হলো, আপনি শেষ করেন প্লিজ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের একটা বড় অংশ চলন বিলের সাথে যুক্ত, যেখানে বর্ষা মৌসুমে এই অঞ্চলের কৃষকদের ফসল বন্যার পানিতে তলিয়ে যায় এবং শুকনা মৌসুমে পানির অভাবে সেচ কাজ ব্যাহত হয়। চলন বিলের অভ্যন্তরে বয়ে যাওয়া নদী ও খালগুলো পলি জমে ভরাট হয়ে গিয়েছে। আমি এই বাজেটে চলন বিল অঞ্চলের নদী ও খালগুলো পুনর্খনন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার এলাকায় আরেকটি চাটমোহর, ভাঙ্গুড়া এবং ফরিদপুরের একটি কৃষি নির্ভর একটি এলাকা, সেখানে ভাঙ্গুড়া এবং ফরিদপুরে একটি ওই এলাকার প্রতিটা বাড়িতে দুগ্ধ উৎপাদনের খামার রয়েছে। সেখানে আর চাটমোহর যেটা, সেখানে আছে পেঁয়াজ এবং রসুনের উৎপাদনের ব্যাপক একটি অবস্থান। কিন্তু এই দুঃখের সাথে জানাচ্ছি, এই চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরে এই যে দুগ্ধ খামার এবং রসুন এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা নাই। আমি মনে করি যে এই উদ্যোগটা যদি নেওয়া যায়, সংরক্ষণের চেষ্টা যদি করা হয়, বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে ব্যাপক একটা সাপোর্ট পাবে এই এলাকার উন্নয়নের জন্য এবং কৃষকরা স্বস্তি পাবে। মাননীয় স্পিকার, আজ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনাও অসীম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রীর দক্ষ দিক নির্দেশনায় এই বাজেট দেশের অর্থনৈতিক পুনর্জাগরণের নতুন অধ্যায় সূচনা করবে। পরিশেষে আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং আশা করি এই বাজেট সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল, আধুনিক এবং উন্নত বাংলাদেশ গঠনের পথে আরো এক ধাপ এগিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। মহিলা আসন 14, আপনার সময় 8 মিনিট। সাবিরা সুলতানা, বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি স্মরণ করছি বিগত 17 বছর গুম ও খুনের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, যেখানে আমার প্রয়াত স্বামী শহীদ নাজমুল ইসলাম অন্যতম। মাননীয় স্পিকার, বিশিষ্ট ব্যবসায়ী শহীদ নাজমুল ইসলাম যশোর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। মাননীয় স্পিকার, তার গুমের পর যখন আমি লাশ হাতে পাই তখন আমার পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমি কি করব, 3টি ছোট এতিম শিশুকে নিয়ে আমি দিকবিদিক হারিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজ যে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে বাংলাদেশের 18 কোটি মানুষ, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে দীর্ঘ 17 বছর যারা রাজপথে আন্দোলন করেছে, যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে আমার স্বামী অন্যতম ছিলেন। মাননীয় স্পিকার, আমি অনুপ্রেরণা পেয়েছি আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। মাননীয় স্পিকার, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেন, তারপরে আমি দেখেছি 2টি এতিম শিশুকে নিয়ে তিনি কিভাবে দেশের হাল ধরেছিলেন। মাননীয় স্পিকার, চলার পথে সাহস জুগিয়েছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি 2014 সালে ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতিও আছি। মাননীয় স্পিকার, গত 11 জুন মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট উপস্থাপন করেছেন। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে একটি যুগোপযোগী বাজেট উপস্থাপনের জন্য। আমি বিশ্বাস করি এই বাজেট দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, বৈশ্বিক অর্থনীতি, চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আলোচনা করতে হলে এই স্বল্প সময়ে সম্ভব নয়। আমি 2-1টি বিষয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে বাজেট সব সময় ঘাটতি বাজেটই হয়। কিছু লক্ষ্যমাত্রা নিয়ে ঘাটতি বাজেট করা হয়, যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক কল্যাণ, মন্দা মোকাবেলা ইত্যাদি। এই লক্ষ্যগুলো অর্জনের মাধ্যমে এই ঘাটতি বাজেট থেকে বের হয়ে আসতে হবে। সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। আমি যদি পিছনে তাকাই, 2005-06 অর্থ বছরে বিএনপি সরকারের শেষ অর্থ বছরে বাজেট ঘাটতি ছিল জিডিপির 2.90%, যেটি 2023-24 অর্থ বছরে অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের শেষ সময় ছিল 4.055%। হঠাৎ করে এখান থেকে বের হয়ে আসা কোনোভাবেই সম্ভব নয়। বিএনপি অতীতেও চেষ্টা করেছে, বর্তমানেও চেষ্টা করছে। তাই 2026-27 অর্থ বছরে বাজেটে 3.60% প্রস্তাব করা হয়েছে। আমি প্রত্যাশা করি সরকার সেই টার্গেট পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বরাদ্দ হয়েছে 1,36,606 কোটি, যা জিডিপির 2%। শিক্ষা খাতে সবসময় বাজেট ছিল অপ্রতুল। অর্থের হিসাবে সেটি ক্রমান্বয়ে বাড়লেও জিডিপির অনুপাতে 1.5% মধ্যে স্থবির ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই বরাদ্দকে জিডিপির 2% উন্নীত করার সাহসী প্রস্তাব করেছেন। এটি নিঃসন্দেহে দক্ষ মানব সম্পদ তৈরির পথকে সুগম করবে। মাননীয় স্পিকার,
বাংলাদেশের ইতিহাসে প্রত্যেকটি বাজেট আলোচনায় এমনকি ফ্যাসিস্ট আমলেও সরকারি বিরোধী দল এবং সুশীল সমাজ থেকে শিক্ষায় বাজেট বাড়ানোর দাবি তোলা হয়, কিন্তু আমাদের আজকের বিরোধী দল সেটা চান না। বিরোধী দলের একজন মাননীয় সংসদ সদস্য প্রশ্ন তুলেছেন, শিক্ষায় বাজেট এত কেন এবং এত টাকা কোথায় কিভাবে খরচ হবে। আমি বিনয়ের সাথে ওনাকে বলবো, আপনাকে বাজেট ডকুমেন্টের একটা ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের ভিতরে বইগুলো মনোযোগ দিয়ে পড়বেন আশা করি, সেখানেই সব কিছু লিপিবদ্ধ করা আছে, কিন্তু ওনারা সেটা চান না। ওনারা সবসময় বাইপাস রাস্তা দিয়ে ওনারা যেতে চান। মাননীয় স্পিকার, ওনারা চান না শিক্ষিত মা, শিক্ষিত জাতি বাইপাস রাস্তা দিয়ে সহজে গন্তব্যে যাওয়া যায় জানি, কিন্তু আল্লাহর কোরআন ও নবী রাসূলের হাদিসের বাইরে বাইপাস রাস্তা দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায় ২৬ সালের নির্বাচনে সেই টিকিট বিক্রি করতে আমরা দেখেছি। এই জাতি যদি শিক্ষিত হয় তাহলে এই টিকিট বিক্রি যেমন বন্ধ হয়ে যাবে, তেমনি জুলাই চেতনাকে বিক্রি করে ৭১কে ভোলানোর যে প্রচেষ্টা সেটি বাধাগ্রস্ত হবে। এজন্যই ওনারা শিক্ষিত খাতে এত বরাদ্দ চান না। আল্লাহ পৃথিবীতে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ মানুষকে সন্তুষ্ট করতে পারেননি, আর আপনাদের আমরা কিভাবে সন্তুষ্ট করব। মাননীয় স্পিকার, বর্তমান সরকার সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে দেশের সবচেয়ে বড় সম্পদ ও উন্নয়নের তালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে। মেধাবী ও সৃজনশীল তরুণরা আগামীতে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, চীনের সেনজান, সিঙ্গাপুর কিংবা দুবাইয়ের মতো বাংলাদেশও বিশ্বমানের টেক হাব প্রতিষ্ঠা করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই শিক্ষা খাতের সর্বোচ্চ বরাদ্দ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি দক্ষিণবঙ্গের যশোরের সন্তান, আমাকে নিয়মিত সেখানে যাতায়াত করতে হয়। ঢাকা থেকে পদ্মা সেতু পর্যন্ত সময় লাগে ৩০ মিনিট, আর ভাঙ্গা থেকে যশোর যেতে সময় লাগে ২.৫ থেকে ৩ ঘন্টা। বর্তমান ভাঙ্গা যশোর বেনাপোল সড়কটি মাত্র ১৮ থেকে ২৪ ফিট চওড়া এবং আঁকাবাঁকা বটে। পদ্মা সেতু থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা আঞ্চলিক ও জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, এই মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা। ধন্যবাদ মাননীয় সদস্য। আপনাকে আরো ২ মিনিট সময় দেওয়া হলো, ২ মিনিটে সাম আপ করবেন প্লিজ। নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাগুরা অর্থনীতির মাইল লাইফ লাইন, আধুনিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থা এই অঞ্চলে নতুন শিল্প কারখানা, গোদাম, হিমাগার ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে, বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। তাছাড়া আমি জানি বাংলাদেশ ভারতের আমদানি রপ্তানির প্রায় ৯০% বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ভাঙ্গা বেনাপোল ১২৯ কিলোমিটার এই মহাসড়ককে পদ্মা এক্সপ্রেসওয়ের আদলে উন্নত করা না হলে পদ্মা সেতুর সম্পূর্ণ অর্থনৈতিক সুফল দক্ষিণবঙ্গের মানুষ পাবে না। এটিকে ৬ লেনে উন্নীত করা হলে দুর্ঘটনা রোধ হবে, যানজট দূর হবে এবং দক্ষিণবঙ্গের সাথে নিরবচ্ছিন্ন দ্রুতগতির যোগাযোগ নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, যশোর জেলার ফুল এবং তুলা উৎপাদনের জন্য বিখ্যাত। ফুল নিয়ে সেদিন কথা বলেছি, আজকে তুলা নিয়ে কিছু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী খাত তৈরি পোশাকের মূল ভিত্তি হলো তুলা। দেশের শত শত স্পিনিং মিলের কাঁচামালের জন্য সরাসরি এর উপর নির্ভরশীল। প্রাচীন মসৃণ ঐতিহ্যের পর আধুনিক যুগে বাণিজ্যিকভাবে তুলা চাষ শুরু হয় স্বাধীনতার পর ১৯৭২ সালে তুলা উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে। ১৯৭৬-৭৭ সালে আমেরিকা থেকে ডেল্টা পাইন জাতের বীজ আমদানির মাধ্যমে যশোরে ব্যাপকভাবে তুলার চাষ শুরু হয়। যশোরের উঁচু ভূমি ও অনুকূল আবহাওয়া থেকে সেচ সংকটের কারণে ধান বা অন্য কোনো ফসল ভালো হতো না, সেখানে তুলা চাষ কৃষকদের ভাগ্য বদলে দিয়েছে। বর্তমানে যশোর সদর, চৌগাছা ও ঝিকরগাছা উপজেলায় ব্যাপকভাবে হাইব্রিড ও উপসি জাতের তুলার চাষ হচ্ছে। সেখানে ১৩,০০০-এরও বেশি কৃষক তুলা চাষে জড়িত এবং প্রায় ৩,৫০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়। মাননীয় স্পিকার, সম্ভাবনাময় এই খাতটির উন্নয়ন এবং যশোর অঞ্চলে তুলার উৎপাদন ও গুণগত মান বাড়াতে এবং তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কিছু পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। কৃষকরা সঠিক সময়ে ভালো বীজ। ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ।